আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, আজকের ভিডিওতে আমরা মাছ হারভেস্টের পূর্ব প্রস্তুতির বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ মোটামুটি একটা সময় আমরা মাছের কালচার করার পরে সেই মাছগুলো যখন আমরা বাজারজাত করব, ওই বাজারজাত করার পূর্ব প্রস্তুতির বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমি আশা করছি যারা আপনারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন, ইনশাআল্লাহ এই আলোচনাগুলো থেকে আপনাদের কিছুটা হলেও কাজে আসবে। দর্শক, কথা শুনে হয়তো অনেকেই মনে করতে পারেন যে রাজীব ভাই, মাছের চাষ করেছি, কালচার করেছি, এখন বড় হয়ে গিয়েছে, হারভেস্টের উপযুক্ত হয়ে গিয়েছে, হারভেস্ট করে দেব, তো এইখানে আবার পূর্ব প্রস্তুতির কি আছে? হ্যাঁ দর্শক, অবশ্যই পূর্ব প্রস্তুতির একটা বিষয় কিন্তু আছে। দর্শক, আপনারা কয়েকদিন আগেই আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে একটা ভিডিও দেখেছেন যে আমি ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোহাম্মদ আলী ভাইয়ের মৎস্য প্রকল্পে পদ্মা নদীর পোনা পাঠাচ্ছিলাম। তো দর্শক, ওই মোহাম্মদ আলী ভাই খুবই ভালো মানুষ এবং উনি পেশায় একজন সাবেক আর্মি অফিসার ছিলেন। তো উনি বেশ কিছুদিন যাবৎ আসলে মাছের চাষ করতেছেন, খুব একটা ভালো করতে পারতেছিলেন না। তো ওনার সাথে আমার মোটামুটি ভালো একটা সময় যাবৎ আসলে যোগাযোগ হচ্ছে, কথাবার্তা হচ্ছে এবং একটা পর্যায়ে গিয়ে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছে। তো উনি আমার কাছ থেকে পদ্মা নদীর পোনা নিয়ে এখন চাষ করতেছেন। তো চাষ করার পূর্বে ওনার যে পুকুরগুলোতে উনি পোনা ছেড়েছেন, ওই পুকুরগুলোতে আগের চাষ করা কিছু মাছ ছিল। উনি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে মাছগুলোকে চাষ করেছিলেন। যদিও খুব একটা ভালো করতে পারেননি, তারপরেও মোটামুটি ভালো পরিমাণে মাছই তার পুকুরে ছিল। তো তিনি আমার কাছ থেকে পদ্মা নদীর পোনা নিয়ে ওই পুকুরগুলোতে ছাড়বেন বলে তিনি পরিকল্পনা করেছিলেন যে সবার আগে মাছগুলোকে ধরে বিক্রি করে দিবেন, তারপরে পুকুরটাতে বিষ করবেন, খুব সুন্দরভাবে পুকুর প্রস্তুত করে তারপরে মাছ ছাড়বেন। তো দর্শক, উনি পুকুরে মাছ ধরার জন্য যেদিন জাল টানলেন, জাল টানার পরে পুকুরে সব মাছ ভেসে গেল এবং ভেসে যাওয়ার পরে অনেক মাছ মারা গিয়েছে, প্রায় ৫-৭ লাখ টাকার মাছ মারা গিয়েছে। এবং মারা যাওয়ার পরে উনি আমাকে ফোন কল করে বিষয়টি জানান। তো ওনার কাছ থেকে বিস্তারিত শুনে আমার নিজেরও কিছু অভিজ্ঞতা হলো এবং এমন একটা বিষয় বেশ কিছু বছর আগে আমার নিজের একটা পুকুরে হয়েছিল। তো দর্শক, কিছু কিছু বিষয় আছে যে আসলে আমরা ঠিকঠাক মতো বুঝতে চাই না, ঠিকঠাক মতো করতে চাই না, শুধু আসলে ধামা চাপা দিয়ে করে যেতে চাই। এইটা আসলে ঠিক না। দেখুন, আমি আমার অনেক ভিডিওতে বলেছি যে এই মাছের চাষ হচ্ছে প্রাণী সম্পদ নিয়ে কাজ। আর প্রাণী সম্পদ হচ্ছে এমন একটা বিষয় যে যেই কাজগুলো আসলে করা দরকার সেইগুলো আসলে ঠিকঠাক মতো আমাদের করতে হবে, না হলে আসলে সফলতা পেয়েও আমরা পাবো না। কেমন ধরেন, আমরা মাছ চাষ করেছি, দীর্ঘ একটা সময় যাবৎ কষ্ট করতেছি, ঠিকঠাক মতো পোনা ছেড়েছি, ঠিকঠাক মতো খাবার দিয়েছি, ঠিকঠাক মতো মাসিক পরিচর্যা করেছি, কিন্তু যেই দিন মাছগুলো বাজারে নিয়ে বিক্রি করব, ঠিক তার আগের দিন আমাদের একটা দুর্ঘটনা ঘটে গেল। বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে কেমন হলো বিষয়টা যে তরে এসে তরি ডুবে গেল। হ্যাঁ, মানে কিনারায় এসে যদি দীর্ঘ একটা নদী পাড়ি দিয়ে এসে আসলে নৌকা থেকে নামার আগে যদি নৌকাটা ডুবে যায়, এই বিষয়গুলো কিন্তু খুব কষ্টদায়ক। হ্যাঁ, তো যাই হোক দর্শক, তো এই রকম সমস্যাগুলো কেন হয়, কোথার থেকে আসলে আসে? আর মাছ চাষে যে হারভেস্ট করার জন্য একটা পূর্ব প্রস্তুতির বিষয় আছে, এই বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি আমি কিছু আলোচনা করছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন দর্শক, অনেক চাষি ভাই আছেন যে ঠিকঠাক মতো পুকুরে হররা টানেন না। তিনি মাছ চাষ করতেছেন বাণিজ্যিকভাবে, খুব সুন্দরভাবে ভালো মাছ ছেড়েছেন, খুব সুন্দরভাবেই আসলে খাবার দিচ্ছেন, যে ওষুধপত্রগুলো ব্যবহার করা দরকার সেইগুলো তিনি করতেছেন, কিন্তু
তিনি যে মাছকে খাবার দিচ্ছেন, এই খাবার থেকে তো মোটামুটি ভালো পরিমাণে একটা অ্যামোনিয়া বলেন বা গ্যাস বলেন, অ্যামোনিয়াটা হয়তো আপনি অ্যামোনিয়ার ডোজ করে কিছুটা কন্ট্রোলে নিয়ে আসলেন, কিন্তু তলদেশটা যে নষ্ট হয়ে যায়, এটা যদি একটু আমরা হররা টেনে যদি একটু নাড়িয়ে দিতে পারি না, তাহলে আলোক সংশ্লেষণের মাধ্যমে কিন্তু এইখানটাতে আমরা আসলে ভালো একটা পরিবেশ সবসময় সৃষ্টি করে রাখতে পারি। কিন্তু দর্শক, অনেক চাষি ভাই দেখা যায় প্রচুর পরিমাণে পুকুরে খাবার দেন, অ্যামোনিয়ার ডোজও করেন না এবং হররাও টানেন না। এর ফলে কি হয় যে হয়তো পুকুরের পরিবেশ অনেক ভালো, বা এয়ারেশনের ব্যবস্থা ছিল, বা হয়তো বা তিনি মাছের ঘনত্ব অনেকটা কম রেখেছিলেন, কিন্তু এই যে দীর্ঘ সময় যাবৎ যে তার পুকুরের তলদেশে তিনি যে খাবার দিয়েছেন, অন্যান্য উপকরণগুলো পুকুরে ব্যবহার করেছেন, এগুলো আসলে সব কিছু যাওয়ার জায়গায় পুকুরের তলদেশে গিয়ে এগুলো জমে যেতে যেতে এরকম একটা বাজে পরিস্থিতি হয়েছে যে মাছগুলো হয়তো পুকুরে স্টেবল হয়েছে, মাছগুলো হয়তো বেঁচে থাকতে পেরেছিল এবং সারভাইভ করতে পারতেছিল, কিন্তু হঠাৎ করে দীর্ঘ সময় পরে যখন তিনি জাল টানলেন, জাল টানার ফলে কি হলো যে পুকুরের তলদেশটা যখন আসলে নাড়িয়ে দেওয়া হলো, ওই তলদেশ থেকে কিছু বাজে গ্যাস বলেন বা বাজে কিছু পদার্থ যখন উপরের দিকে উঠে আসছে, তখন কিন্তু পানির যে অবস্থা এটা খারাপ হয়ে গিয়েছে। হঠাৎ করেই আসলে পানির পিএইচ অনেক কমে গিয়েছে এবং কমে যাওয়ার কারণে ওই পুকুরের পরিবেশটা হঠাৎ করেই খারাপ হয়ে গিয়ে তার পুকুরে সম্পূর্ণ মাছ কিন্তু ভেসে গিয়েছে। দর্শক, ওই রকম অবস্থাতে হয় কি যে অতিরিক্ত পরিমাণে যদি আসলে মাছ জালে উঠে আসে, তখন কি হয় যে অক্সিজেন ফল্ট করে সাথে সাথেই অনেক মাছ কিন্তু মারা যায়। এবং কিছু কিছু ক্ষেত্রে এরকমটা হয় যে জাল টেনে যখনই আসলে তলদেশটা ওইরকম নাড়িয়ে দেওয়া হয়, তলার যে গ্যাসগুলো থাকে বা বাজে পদার্থগুলো থাকে, এগুলো উপরে উঠে যাওয়ার কারণে সঙ্গেই পুকুরে অ্যামোনিয়া ফল্ট করে বসে। ওই সময়টাতে হয় কি যে দীর্ঘ একটা সময় মাছ সুস্থ ছিল, হঠাৎ করে যখন ভেসে ওঠে বা এরকম রৌদ্র উজ্জ্বল আবহাওয়ার ভিতরে যখন মাছ ভেসে যায় না, তখন কিন্তু মাছকে বাঁচানো খুব কঠিন হয়ে পড়ে। এই জন্যই সাধারণত মাছ কিন্তু এভাবে মারা যায়। দীর্ঘ একটা সময় আগে, অর্থাৎ আজ থেকে প্রায় 8 বছর বা 10 বছর আগে আমার একটি পুকুরে এরকম সমস্যা হয়েছিল। আমার যতটুকু মনে আছে, আমার একটি পুকুর আছে দর্শক, ওইটার চতুর্দিকে প্রচুর গাছপালা, আসলে ঝোপঝাড় আচ্ছন্ন পুকুর, প্রচুর পরিমাণে জৈব পদার্থ ওই পুকুরটিতে থাকে। ওই পুকুরটিতে আমি কার্প মিশ্র চাষ করেছিলাম, রুই, কাতলা, কালীবাউস, মিরিগেল টাইপের মাছের সাথে আমি ওই পুকুরটিতে দেশি সরপুঁটি, টাইটকেনি বা রায়েক মাছ যেটাকে আপনারা বলেন, ওই টাইপের মাছ চাষ করেছিলাম। তো দর্শক, ওই পুকুর থেকে আমি জাল টেনে যখন মাছ ধরতে গেলাম, তো জাল টানার পরে জাল যখন চাপালাম, জালের ভিতরে অনেক মাছ মারা গিয়েছিল এবং মারা যাওয়ার পরে আমি যখন দ্রুত করে জাল থেকে মাছগুলো ছেড়ে দিতে শুরু করলাম, সম্পূর্ণ পুকুরের মাছগুলোই ভেসে গিয়েছিল এবং একদিন একটানা ভেসে থেকে ওইখানে যত পরিমাণে আসলে মিরিগেল মাছ, কালীবাউস মাছ, সিলভার ব্রিগেড এবং কিছু গ্রাস কাপ মাছ ছিল, সবগুলোই মারা গিয়েছিল, আমার স্পষ্ট মনে আছে। তবে রুই, কাতলা জাতীয় মাছটা খুব একটা ক্ষয়ক্ষতি হয়েছিল না এবং জাল টেনে যত দূর সম্ভব আমি বিক্রি করেছিলাম। তো তখন ওই বিষয়টাতে আমার খুবই একটা অভিজ্ঞতা হয়েছে যে আসলে কেন এমনটা হলো এবং এই রকম সমস্যা থেকে আমরা কিভাবে আসলে পরিত্রাণ পেতে পারি। তো দর্শক, এই রকম পরিস্থিতিতে আমরা যে কাজটা করতে পারি, যখন আমরা মাছটা ধরবো বা হারভেস্ট করে ফেলবো, ধরুন আমরা দীর্ঘ একটা সময় মাছ চাষ করেছি, এখন আমাদের মাছগুলো বাজারে বিক্রি করার উপযুক্ত হয়ে গিয়েছে, তো এমন অবস্থাতে আমরা যে কাজটা করতে পারি, 15 বা 20 দিন আগে থেকে আমরা একটা প্রস্তুতি রাখতে পারি। প্রথমত যে কাজটা আমরা করতে পারি, আমরা একটা নুন আর চুনের ডোজ করে দিতে পারি। নুন এবং চুনের ডোজ করার ফলে আমাদের যে কাজটা হতে পারে, প্রথমত মাছের ক্যালসিয়ামের চাহিদা কিছুটা পূরণ হবে এবং মাছও বেশ আসলে সতেজ বোধ করতে থাকবে। এবং নুন এবং চুন একসাথে দেওয়া হলে আমাদের পুকুরে জীবাণুনাশকের একটি ডোজ হয়ে যাবে। পাশাপাশি লবণ কিন্তু মাছকে মোটামুটি পরিমাণে একটা ইলেকট্রোলাইট সরবরাহ করবে, মাছও বেশ সুস্থ সবল থাকবে। এবং চুন এবং নুন একসাথে দেওয়া হলে দর্শক, পুকুরের তলদেশে দীর্ঘ সময় যাবৎ যে পায়খানা বলেন বা মাছের দেহ নিঃসৃত পদার্থগুলো জমতেছিল, এইগুলা কিন্তু কিছু পরিমাণে রিলিজ হবে, কিছু না, ঠিক অনেকটাই আসলে রিলিজ হবে। দর্শক, নুন এবং চুন করার 2 দিন বা 3 দিন পরে থেকে আমরা যদি একটু হররাটা টানার ব্যবস্থা করি
এবং হররাটা টেনে দেওয়ার ফলে দর্শক পুকুরের তলদেশে যত বাজে গ্যাস থাকবে এগুলো উপরের দিকে উঠে যাবে এবং পুকুরের তলদেশটা নাড়িয়ে দেওয়া হলে দর্শক পুকুরে যে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কিছুটা বৃদ্ধি পাবে এবং প্রাকৃতিক খাদ্যের পর্যাপ্ততা বাড়বে, এটাও একটা বিষয়। আর এছাড়াও আসলে হররার নানাবিধ উপকারিতা আছে, যেটা আপনারা এর আগের ভিডিওতেও দেখেছেন। হররা টানার পরে আমরা পুকুরে যদি খুব ভালো একটা কোম্পানির একটা অ্যামোনিয়ার ডোজ করে দিই, তাহলে যে বিষয়টা হবে দর্শক, মাছের ডেনসিটি যতই বেশি হোক না কেন, আবহাওয়া যদি কোনো ক্ষেত্রে একটু খারাপ থাকে মাছ বাজারজাত করার সময়, সেই ক্ষেত্রেও হবে কি যে জাল টানলেই মাছগুলো আর ওইভাবে ভেসে ওঠার সম্ভাবনাটা থাকবে না এবং মাছের যে একটা স্টেবিলিটিগত ব্যাপার আছে ওইটাও কিন্তু ভালো থাকবে। দর্শক, আমরা বিশেষ করে যখনই মাছ হারভেস্ট করি না, আমরা একটা কাজ করি, আমরা মাছ হারভেস্ট করার ঠিক 3-4 দিন আগে আমাদের সব পুকুরগুলাতেই আমরা প্রতি শতাংশে 10 ফিট যদি পানি হয় তাহলে আমরা 250 গ্রাম করে লবণ দিয়ে দিই এবং 10 গ্রাম করে ভিটামিন সি দিয়ে দিই। এতে মাছের চেহারা অনেক সুন্দর হয় এবং মাছগুলোকে আমরা যখন পুকুর থেকে বাজার অবধি নিয়ে যাই সব মাছগুলাই একদম ঝনঝনা থাকে, মানে খুব তরতাজা থাকে এবং মাছগুলোকে যখন অক্সিজেনের ট্যাঙ্কি থেকে আমরা বাজারে নামিয়ে দেই, আড়তে যখন নামানো হয় তখনও খুব লাফালাফি করতে থাকে। এটা আসলে দর্শকেও অনেকটা অ্যাট্রাকটিভ ফিল করে এবং এটা তাজা মাছের বাজারটা তো সবসময় আপনারা জানেন যে ভালো থাকে। আর একটা বিষয় খেয়াল করে দেখবেন যে কিছু বিষয় আছে যদি আমরা আসলে একটু মাথা খাটিয়ে করি তাহলেই কিন্তু ভালো করা যায়। অনেক সময় দেখবেন যে ঢাকাতে গেলে দেখা যায় বিষয়টা, বিশেষ করে পুরান ঢাকাতে দেখা যায় যে বিরিয়ানির দোকান থাকে না, ওইখানে যখন বিরিয়ানি যিনি বেড়ে দেন, যেই ব্যক্তি ওই পাতিলের কাছ থেকে বিরিয়ানিগুলো পাতিল থেকে উঠিয়ে যিনি প্লেটে করে দেন, তিনি দেখবেন যে অকারণেই শুধু পাতিলের সাথে টন 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 করে প্লেটের বাড়ি মারতেছেন। এটা কেন মারেন? এতে কাজ কি? এর অর্থ হচ্ছে যে ওই সাউন্ডটা যখন অন্যান্য গ্রাহকের কানে যায় বা অন্যান্য কাস্টমারের কানে যায়, তিনি ওইটাতে আকর্ষণ ফিল করেন এবং ওই দোকানে গিয়ে বিরিয়ানি খাওয়ার একটা মনোভাব প্রকাশ করেন। এইটাই কিন্তু কারণ। এটা বলতে পারেন কাইন্ডস অফ মার্কেটিং। দেখুন, এই মাছ চাষের বিষয়েও কিন্তু এরকম মার্কেটিং আমরা করতে পারি। আমাদের মাছগুলা যদি অনেক দেখতে সুন্দর হয় এবং একটু ছটফট বেশি করে, একটু চটপটে বেশি হয়, মাছের আড়তে যখন মাছ নিয়ে যাব তখন কাস্টমারও কিন্তু এটার প্রতি বেশি আকর্ষিত হবে, হ্যাঁ, বেশি অ্যাট্রাকটিভ ফিল করবে। কিন্তু এই বিষয়টা আমাদের মাথায় রাখা উচিত। যাই হোক দর্শক, তো আমাদের যে আলোচনার বিষয় ছিল সেখানে ফিরে যাই। তো এই নুন আর চুন করার পরে দর্শক আমরা হররা টানলাম, হররা টানার পরে অ্যামোনিয়ার ডোজ করলাম এবং অ্যামোনিয়ার ডোজ করার পরে দর্শক আমরা যদি মাছগুলো জাল টেনে চাপিয়ে নিই তাহলে ধরে নেই কোনো সমস্যাই আসলে হবে না বলে আমি মনে করি। দেখুন, এই যে মাছ চাষ করে দীর্ঘ একটা সময় মাছ বাজারজাত করার পূর্বে আমরা যদি সামান্য কিছু খরচা করি তাহলেই তো আমরা বিষয়টা থেকে রিস্ক ফ্রি থাকতে পারি, তাই না? তো ভাই, অনেকেই ভাবতে পারেন দূর বিক্রি করে দেবো, এই সময় আবার আমার এত কাহিনীর কি দরকার বা এত ঝামেলা করার কি দরকার। দর্শক, একটা বিষয় ভেবে দেখেন, আপনার এরকম একটা পুকুর থেকে যদি 10 দিন আপনাকে মাছ বিক্রি করতে হয়, এই 10 দিনের একদিনও যদি এরকম সমস্যা হয়ে যায় তাহলে আপনি কি করবেন? আপনি তো আসলে তখন লোকসান করবেন। 50 কেজি মাছও যদি মারা যায়, 50 কেজি মাছের দাম এবার যে 300 টাকা করে হলেও তো 15,000 টাকা, তাই না? আমার তো এই ডোজগুলো করতে 15,000 টাকা খরচা হচ্ছে না, আমার তো 2-3 হাজার টাকার ভিতরেই কমপ্লিট হয়ে যাচ্ছে বা 4-5 হাজার টাকার ভিতরেই কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে আমরা কেন এই গাফলতি করব? এটা করা উচিত না। আর আরেকটা বিষয় আছে কি দর্শক, অনেক চাষি ভাইরাই দেখা যায় যে যখন মাছ বিক্রি করে দেবে, বিক্রি করার 15 দিন আগে থেকে এত পরিমাণে তারা মাছকে খাবার দেয়। অনেকেই করে, যারা আসলে অভিজ্ঞ মানুষ বা অভিজ্ঞ মাছ চাষি তারা কিন্তু এই কাজটা করে না, কিন্তু বিশেষ করে যাদের অভিজ্ঞতা একটু কম থাকে তারাই এই কাজটা বেশি করে, যে প্রচুর পরিমাণে খাবার দেয়। খাবার দিতে দিতে এমনও চাষির কাছে আমি গল্প শুনেছি যে ভাই, আমি 10 দিন পরে মাছ বিক্রি করব, তো 10 দিন আমি খাবারটা ডাবল দিয়েছি, এখন তো আমার মাছ 3 দিন যাবৎ ভেসে আছে। এই অবস্থায় জাল দিলে তো সব মাছ মারা যাবে, আর একদিনে তো এত মাছ বিক্রি করাও সম্ভব না, আমি এখন কি করব রাজীব ভাই? তখন তাদেরকে এই বিষয়গুলো বুঝিয়ে বলার চেষ্টা করি। তবে দর্শক, যদি কারো পুকুরে এমনটা হঠাৎ করে হয়ে যায় তখন আপনারা কি করবেন? দর্শক, এমনটা হয়ে গেলে সবার আগে যে কাজটা করতে হবে, হয় আমাদের পুকুরে এয়ারেশনের ব্যবস্থা করতে হবে অথবা স্রোতের ব্যবস্থা করতে হবে। দর্শক, যাদের পুকুরে এয়ারেটরের ব্যবস্থা আছে সাথে সাথেই আপনারা এয়ারেটর স্টার্ট করে দিবেন,
স্রোতের ব্যবস্থা করবেন, অথবা এয়ারেটর না থাকলে স্যালো মেশিন দিয়েও কিন্তু আমরা স্রোতের ব্যবস্থা করতে পারি। দর্শক, ভিডিওর ঠিক মাঝখানটাতে খেয়াল করে দেখুন, আমার এখানে 2টা পুকুরেই স্যালো মেশিন সেট করা আছে। ওই স্যালো মেশিনের 3 ইঞ্চি পাইপ দিয়ে পানিটা মেশিনে উঠবে এবং 1 ইঞ্চি পানি দিয়ে পানিটা আউট হবে। তো দর্শক, 3 ইঞ্চি দিয়ে যখন উঠে এবং 1 ইঞ্চি দিয়ে যখন বের হয় বা 1.5 ইঞ্চি দিয়ে যখন বের হয়, তখন পানিটা কিন্তু অনেক দূরে এসে পড়ে, প্রায় 20 ফিট বা 30 ফিট দূরে এসে পড়ে। এর ফলে ভালো পরিমাণে একটা স্রোতের সৃষ্টি হয়। এরকমটা করতে পারলে ভালো। এবং এই যে স্যালো মেশিন দিয়ে যে পানি দিয়ে আমরা স্রোত দিই, এই স্রোতটা যদি আসলে ডিপের পানি দিয়ে দেওয়া যায়, অর্থাৎ মাটির নিচ থেকে পানি উঠিয়ে দেওয়া গেলে সব থেকে বেশি কাজ করে এবং কারেন্টের মতো কাজ হয়। এটা একটা বিষয়। এবং যদি আসলে এরকম স্রোতের ব্যবস্থা না থাকে, তাহলে আপনারা যে কাজটা করতে পারেন, যে বড় পুকুর হলে অনেক বেশি পরিমাণে লোক নেমে যেতে পারেন পুকুরে, এবং ছোট পুকুর হলে 4 কোণায় 4 জন 4টা পাতিল নিয়ে নেমে যান এবং পাতিল শুধু পানিতে ডাবাতে থাকেন আর উঠাতে থাকেন। এর ফলে একটা ঢেউ হবে, ওই ঢেউতে কিছুটা পরিমাণে অক্সিজেন সরবরাহ বাড়বে এবং মাছও আসলে কিছুটা মুভমেন্ট করতে থাকবে বেশি, এবং আস্তে আস্তে সুস্থ হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এটা করতে পারেন আপনারা। পরক্ষণেই যে কাজটা আপনাদের করতে হবে দর্শক, ভালো কোম্পানির পরিমিত পরিমাণে অক্সিজেন আপনাকে ব্যবহার করতে হবে। বিভিন্ন কোম্পানির অক্সিজেনগুলো বিভিন্ন ফর্মে থাকে, কোনোটা আসলে সারের মতো দানাদার আকারে থাকে, কোনোটা পাউডার আকারে থাকে, কোনোটা একটু মার্বেলের মতো বড় বড় সাইজে থাকে। যে যেটা ব্যবহার করে অভ্যস্ত এবং যার পুকুরে যেটাতে ভালো কাজ করে আপনারা সেটা ব্যবহার করবেন। অক্সিজেনটা ব্যবহার করার ঠিক আধা ঘন্টা পরে, অর্থাৎ 30 মিনিট পরে আপনারা ভালো একটা কোম্পানির কিছু স্যালাইন পুকুরে দিয়ে দেন, এবং স্যালাইনের ব্যবস্থা যদি না থাকে তাহলে কিছু পরিমাণে লবণ দিয়ে দিতে পারেন। এই মুহূর্তে লবণ অথবা স্যালাইন দিলে যে কাজটা হবে দর্শক, যে মাছের সাথে সাথে কিছু ইলেকট্রোলাইট পাবে এবং মাছের মোটামুটি শরীরে কিছুটা শক্তি চলে আসবে। এটাতে সে টিকে থাকতে বেশ সক্ষম হবে। এবং এরপরে আপনাদের কিছু ভিটামিন সি দিতে হবে পুকুরে। দেখুন, মাছ যখন ভেসে যাবে তখন তো মুখ এরকম করতে থাকবে। এই মুখ যখন এরকম করতে থাকে, দীর্ঘ সময় করলে তার চোয়াল, 2 পাশে যে 2টা চোয়াল থাকে, এই 2টা কিন্তু ব্যথা হয়ে যায়। এই ভিটামিন সিটা যখন আপনারা পুকুরে দেবেন, তখন এই চোয়ালের কার্যক্রম সম্পন্ন করতে তার খুবই সুবিধা হবে। তার এই চোয়াল 2টা কিন্তু আর ব্যথা হবে না। হ্যাঁ, এইটা একটা বিষয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং তারপরে আমরা যদি অ্যামোনিয়ার একটা ডোজ করে দিই, খুবই ভালো হবে। এবং মোটামুটি 10 থেকে 12 ঘন্টার ভিতরে এই জিনিসটা একটা ক্যাপচারে চলে আসবে। মোটামুটি আমাদের যে খুব বেশি পরিমাণে রিস্ক, এই রিস্ক আর থাকার একটা সম্ভাবনা কিন্তু থাকবে না। এমন অবস্থাতে কখনোই হররাটা টানতে যাবেন না। হররাটা যদি এমন বিশেষ পরিস্থিতিতে আমরা টানি, তাহলে কিন্তু পরিবেশ আরও বেশি খারাপ হবে। আর এই রকম মুহূর্তে সব থেকে বেশি কাজ হবে আমাদের যে ঝর্ণার ব্যবস্থা বা এয়ারেশনের ব্যবস্থা, ওইটাতে। এবং আমাদের খেয়াল তো আসলে রাখতেই হবে, এটাই স্বাভাবিক। এবং একটা বিষয় খুবই খেয়াল রাখবেন, যে এরকম পরিস্থিতিতে পুকুরে যদি অনেক বেশি পরিমাণে মাছ থাকে, কখনোই চেষ্টা করবেন না যে সব মাছ জালে একসাথে উঠিয়ে ফেলার। তাহলে কিন্তু চাষি ভাইরা এই মাছ যদি উঠিয়ে নিয়ে অন্য পুকুরে ছাড়েন, উঠাতেই কিন্তু ম্যাক্সিমাম মাছ মারা যাবে। এটা মাথায় রাখবেন। আর যদি এমন অবস্থা আপনার থাকে যে এই মাছ সাথে সাথে জাল টেনে উঠিয়ে আপনি এখনই বাজারে বিক্রি করে দিতে পারবেন এবং সব মাছই একদিনই বিক্রি করে দেওয়া সম্ভব, তাহলে জাল দিতে পারেন। তবে এই অবস্থাতে যখন মাছ মারা যাবে, খুব দ্রুতই মাছগুলোকে বাজারজাত করে ফেলতে হবে, না হলে অধিক দ্রুতই আসলে মাছগুলো পচে যেতে শুরু করে। এই বিষয়টিও মাথায় রাখবেন খুব যত্ন সহকারে। যাই হোক দর্শক, তারপরেও বলে দেই, রাত 2টা নাই, রাত 3টা নাই, রাত 4টা নাই, যদি কোনো চাষি ভাই এরকম বিশেষ কোনো খারাপ অবস্থাতে পড়েই যান না, অনেক রাতেও যদি হয়, তাহলেও আমাকে ফোন দিন। আমি যদি সুস্থ থাকি, আমি যদি বেঁচে থাকি, আমি যদি আসলে আপনারা যে ফোন কল করবেন, আমি যদি এটা শুনতে পাই, তাহলে আমি রিসিভ করে ইনশাল্লাহ কথা বলবো এবং তৎক্ষণাৎ আসলে কি করা যায় এটা চিন্তা ভাবনা করে আপনাকে একটা সলিউশন দেওয়ার চিন্তা করব। যাই হোক দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং কিছু কথা কিন্তু দর্শক আমি নিজে থেকে একটু বাড়িয়ে বললাম। যেমন ধরুন, এই যে আমি বললাম না যে আপনারা রাত 2টা নাই 3টা নাই হঠাৎ করে এরকম সমস্যায় কেউ পড়ে গেলে আমাকে ফোন দিবেন। দর্শক, এটা করার কোনো রাইট কিন্তু আমার নাই। আমি কিন্তু কোনো মৎস্য অফিসার না।
হ্যাঁ, আপনাদের প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা থানাতেই কিন্তু মৎস্য অফিসার আছে, এবং যারাই মৎস্য অফিসে কর্মরত আছেন তারা সবাই খুব এক্সপার্ট না হলে ওইরকম একটা দামি চেয়ারে কিন্তু তারা বসতে পারতেন না, এবং অনেক প্রশিক্ষণ দিয়ে অনেক অভিজ্ঞতা অর্জন করিয়েই কিন্তু আসলে অফিসারদেরকে ওই চেয়ারটাতে বসতে দেওয়া হয়। তারপরেও হয় কি যে আমরা তো মানুষের জন্য এই জায়গাটা থেকে চিন্তা করে আমি এই কথাটি বলেছি। যারা মৎস্য অফিসে কর্মরত আছেন বা মৎস্য রিলেটেড সরকারি কর্মকর্তা, তারা যেন আমার বিষয়টাতে আবার মনে কষ্ট না নেন, এই জন্য আমি বিষয়টি বিস্তারিত আপনাদেরকে খুলে বললাম। যাই হোক দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি সকল চাষি ভাইদের জন্য দোয়া করি। আমি দোয়া করি যারা অনেক কষ্ট করতেছে, মেহনত করতেছে, কত মানুষ অবৈধ কাজ করতেছে, অথচ যারা এই রোদের ভিতরে ঝড় বৃষ্টি উপেক্ষা করে কষ্ট করে মাছ চাষ করে, আল্লাহ পাক যেন তাদের মনের যে সহি নিয়ত, এই নিয়তকে আল্লাহ পাক পূরণ করেন, এবং তাদের চাষ ব্যবস্থাপনাকে আল্লাহ পাক যেন আরও সম্প্রসারিত করেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওতে এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।